আমরা যেমন বিদ্যুৎ তড়িতের ক্লাসটা করেছিলাম, সেখানে আমরা জেনেছিলাম যে সমধর্মী আকর্ষণ পরস্পরকে বিকর্ষণ করে। যেমন দুইটা প্রোটন একে অপরকে বিকর্ষণ করে, কিন্তু দুইটা প্রোটন আবার একে অপরকে আকর্ষণও করে। কারণ এই মহা শব্দের ভিতরে কি আছে জানো? পৃথিবীর সকল, পৃথিবী না, মহাবিশ্বের সকল কিছু, পৃথিবীবাদ, সবকিছু, সবকিছু যার ভর আছে, যার ভর আছে, প্রোটনের ভর আছে, সুতরাং দুইটা প্রোটন একে অপরকে আকর্ষণও করে। কিন্তু বিষয় হচ্ছে, প্রোটনের মধ্যকার যে বিকর্ষণ বল, চার্জের কারণে, সেটা ওই মহাকর্ষীয় আকর্ষণ বলের চেয়ে কয়েক কোটি গুণ শক্তিশালী। এই জন্য এই আকর্ষণ বলটাকে উপেক্ষা করা হয়, এই জন্য বিকর্ষণটাকে হিসাব করা হয়। কিন্তু মনে রাখবা, পৃথিবীর সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে। যদি বলি, তোমার দুইটা হাত তুমি তোমার সামনে প্রসারিত করে রেখে দিয়েছো, টাচ করাও নাই, প্রসারিত করে রেখেছো। মনে রাখবা, এই দুইটা হাতও একে অপরকে আকর্ষণ করছে। কিন্তু এই হাত দুইটার মধ্যকার আকর্ষণ খুব কম বলে তুমি টের পাচ্ছ না। এই মহাকর্ষ বলের মান খুবই কম, খুবই সূক্ষ্ম আকর্ষণ, যার কারণে টের পাওয়া যায় না। কিন্তু যখন যে বস্তু দুইটা বিবেচনা করা হচ্ছে, তাদের ভর যদি অনেক বেশি হয়ে থাকে, তখন সেই আকর্ষণ বলটা বিবেচনা করা যায়। যেমন ধরো, তুমি একজন দানব, তুমি একটা বিশাল দানব, তোমার এক হাতে আছে চাঁদ, এক হাতে আছে পৃথিবী। তখন তুমি যখন দুই হাতে একটা পৃথিবী দিবা, এক হাতে চাঁদ দিবা, তখন তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, এই পৃথিবীটা চাঁদকে আকর্ষণ করছে চুম্বকের মতো, একটা অপরটার কাছে ছুটে যেতে চাচ্ছে, তুমি তখন টের পাবা। তার মানে মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? পৃথিবীর যত পৃথিবীর যে কোনো দুইটা পদার্থ, যে কোনো দুইটা বস্তু একে অপরকে আকর্ষণ করে। তার মানে মহাকর্ষের সংজ্ঞাটাই দেওয়া হয়েছে এরকম ভাবে, যে পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ একে বলা হয় মহাকর্ষ। পৃথিবীর তো ভুল, পৃথিবীর না, মহাবিশ্বের, বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ, এটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে ওই দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, পৃথিবী প্লাস অন্য একটি বস্তু। আচ্ছা, তুমি যে লাফ দাও, তুমি তো বল প্রয়োগ করেছো লাফ দিয়ে শূন্যে, মহাশূন্যে উঠে যাওয়ার জন্য, কিন্তু তুমি তো মহাশূন্যে উঠে যেতে পারছো না। আবার তো তুমি পৃথিবীতে ব্যাক করছো, কেন বলো তো? কারণ পৃথিবী তোমাকে তার নিজের দিকে আবার টানছে, টেনে তোমাকে পৃথিবীর পৃষ্ঠে আবার ফিরিয়ে নিচ্ছে। তাহলে তোমাকে পৃথিবী যে বলে আকর্ষণ করছে, এটা কি? অভিকর্ষ। আবার তোমাকে চাঁদও কিন্তু আকর্ষণ করছে, তুমি কি এটা জানো? তুমি যে দাঁড়িয়ে আছো পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে, তোমাকে চাঁদ বলো, সূর্য বলো, তোমার পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে যা যা আছে, সবাই তোমাকে আকর্ষণ করছে বাইরের দিকে চলে যাওয়ার জন্য। কিন্তু সেই আকর্ষণগুলা অনেক নগণ্য, ক্ষুদ্র। পৃথিবী তোমাকে যে বলে আকর্ষণ করছে, তার তুলনায় সূর্য বা চাঁদ তোমাকে যে বলে আকর্ষণ করছে, সেগুলোর চেয়ে পৃথিবীর আকর্ষণটা অনেক বেশি। যার ফলে পৃথিবীর আকর্ষণটাই তোমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে, বা তুমি টের পাচ্ছ। এই জন্য তুমি পৃথিবীতে আছো। তা না হলে তুমি কিন্তু পৃথিবী ছেড়ে মহাশূন্যে চলে যেতা। তাহলে আমরা মহাকর্ষ এবং অভিকর্ষর মূল বিষয়টা বুঝলাম। মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি, এই দুইটা জিনিস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে, বা বুঝি নাই এমন কি কিছু আছে? নাই, কোনো প্রশ্ন নাই। আচ্ছা, এরপর আমরা শিখি, নিউটন একটা মহাকর্ষ সূত্র দিয়েছেন। মহাকর্ষের বড় বিজ্ঞানী হচ্ছে নিউটন। যদিও বলা হয় যে বড় বিজ্ঞানী আইনস্টাইনকে ধরা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, কিন্তু আমার দৃষ্টিতে নিউটন হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী। কারণ নিউটন যে সূত্র দিয়েছেন তা ছিল যুগান্তকারী, এবং পৃথিবীর ফিজিক্সের ইতিহাস পরিবর্তন করে দিয়েছে নিউটনের মহাকর্ষ সূত্র, যেটা আপেক্ষিক তত্ত্ব পারেনি।
আপেক্ষিক তত্ত্বের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে খুবই কম, কিন্তু নিউটনের মহাকর্ষ সূত্র এবং গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র এবং নিউটনের যে তিনটা গতিসূত্র, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর পদার্থবিজ্ঞানকে চেঞ্জ করে দিয়েছে। এই জন্য আমি আমার মতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী নিউটন। দেন আগে দেন, আগে দেন। আচ্ছা দেন, হ্যাঁ আপনি শুয়ে যান, আপনি শুয়ে পড়েন। আচ্ছা, এখন আমরা বলি নিউটনের মহাকর্ষ সূত্রটা কি। আপনারা কি জানেন 40তম বিসিএস একটা অঙ্ক এসেছে, পদার্থবিজ্ঞানের অঙ্ক, এক লাইনের অঙ্ক, কিন্তু অঙ্ক এসেছে। আমরা ওই 35 থেকে 39 পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা দেখেছি, আমরা বলেছি যে অঙ্ক তো আসবে না, কারণ অঙ্ক তো ফিজিক্সের শুধুমাত্র যারা সায়েন্স পড়েছে এইচএসসি তে তারা ছাড়া কেউ পারবে না। কিন্তু এক লাইনের একটা অঙ্ক এসেছিল, এক্স্যাক্টলি মনে নাই, সম্ভবত এইটা, যে পি ইকুয়াল টু 1/f, লেন্সের ক্ষমতা, ফোকাস দূরত্ব এবং ক্ষমতার যে অঙ্কটা, এটা এসেছিল। তো সুতরাং সূত্রগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো না। কিছু কিছু সূত্র আছে যেগুলো একদম বেসিক এবং সেগুলো এক লাইনের এক অঙ্ক 10 সেকেন্ডে করা যায়, এগুলো আমরা করব, একদম বাদ দিব না। এই জন্য নিউটনের মহাকর্ষ যে সূত্রটা, সমীকরণটা, এটাও আমাদের একটু জেনে রাখা দরকার। নিউটন বলেছেন পৃথিবীর দুইটা বস্তু যে একে অপরকে আকর্ষণ করে, সে আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক। ধরেন দুইটা বস্তু, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, এই বস্তুটার নাম ভর হচ্ছে m1, এম ফর এম 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 মানে যেন কি, ভর ইংরেজি যেন কি, মাস। মাস। হ্যাঁ, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা ডি অথবা আর, আমরা ডি ধরি, ডিস্টেন্স। তাহলে এদেরকে যে আকর্ষণটা করবে, নিউটন বলেছেন এফ সমানুপাতিক এদের ভরের গুণফলের সমানুপাতিক, মানে m1 ইন্টু m2। আবার দ্বিতীয় সূত্র নিয়ে বলেছেন এই আকর্ষণ বলের মান এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে এফ সমানুপাতিক 1/d², দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একটা জিনিস খেয়াল করো, সমানুপাতিক হওয়ার কারণে ডাইরেক্ট সমীকরণে বসে গেছে, আর ব্যস্তানুপাতিক হওয়ার কারণেই 1 এর নিচে এসেছে। আমরা এগুলো গণিতে করেছি, ব্যস্তানুপাতিক বললেই 1/something হবে। আচ্ছা, এই দুইটা সূত্রকে যখন জোড়া দেওয়া হয়, তখন সূত্রটা দ্বারা এরকম, যে এফ সমানুপাতিক m1 m2/d²। এটাও লিখে দিই, ভরের গুণফলের সমানুপাতিক। এই যে ব্যস্তানুপাতিক, এটাও কিন্তু এক প্রকার সমানুপাত। ব্যস্তানুপাতিক মানেও কিন্তু সমানুপাত, পার্থক্য কি, উল্টা ব্যস্তানুপাতিক আর কি। সমানুপাতিক কথার মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা বাড়ে, মানে যদি এম বাড়ে তাহলে আকর্ষণ বলের মানও বাড়বে, যদি m2 বাড়ে তাহলে আকর্ষণ বলের মান বাড়বে। আর ব্যস্তানুপাতিক কথার মানে হচ্ছে একটা বাড়লে আরেকটা কমবে, মানে দূরত্ব যদি বাড়ে তাহলে আকর্ষণ বল কি হবে বলতো, কমবে। এখান থেকে আমরা সাইড নোটটা দিয়ে রাখি, অ্যানালিটিক্যাল কোশ্চেন আসলে এভাবে আসবে, ভর বাড়লে আকর্ষণ বল এফ বাড়বে। বল, এফ এর আগে লিখে রাখো বল, বল এফ, এফ মানে জন্য কি, ফোর্স, ফোর্স অর্থ বল, মহাকর্ষীয় ফোর্স। আচ্ছা, আর ডি বাড়লে মানে দূরত্ব বাড়লে এফ কি হবে বলতো, কমবে। এটাই হচ্ছে মহাকর্ষ সূত্রের ব্যস্তান মূল বক্তব্য। এই লাইনটাকে আরেকটা লাইনে উনি সম্প্রসারণ করেছেন, সমানুপাতিক চিহ্নবাদ দিয়ে সমান সমান দিয়ে দিয়েছেন। বলছে আমার তো খুঁজে বের করতে হবে, বলো তোমার একটা মার্বেল তুমি আকাশে ছুড়ে মারলা আর একটা পানির বোতল আকাশে ছুড়ে মারলা, এই মহাশূন্যে ভাসমান অবস্থায় এই পানির বোতলটা মার্বেলটাকে কত বলে আকর্ষণ করছে, এটা তো তোমার সূত্র লাগবে, একটা সমীকরণ লাগবে যেখানে সমান সমান লাগবে। সমানুপাতিক চিহ্ন থাকলে তো তুমি সমান সমান বের করতে পারলো না।
এই জন্য আমরা কি জানি যে সমানুপাতিক তুলে দিয়ে যদি সমান সমান দিতে হয় তাহলে আমার কি করতে হয়, একটা কি লাগাইতে হয় বলতো, সমানুপাতিক ধ্রুবক আমদানি করতে হয়, পয়দা করতে হয়। এটাকে আমরা লিখবো জি, বাড়তি পয়দা করলাম, ঠিক আছে, আমদানি করলাম জি, পরে বাকিটা সেম থাকবে m1 m2 বাই ডি স্কোয়ার। জিটা কি, যেটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় সমানুপাতিক ধ্রুবক। আর জ্ঞানমূলক প্রশ্ন আসলে জিজ্ঞেস করে বসবে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত। এই জন্য জি এর মানটাও আমাদের শিখে রাখা দরকার। জি এর মানটা কত রাহেন মনে আছে? 6.673 into 10⁻11 মনে হয়, মানে এরকম হ্যাঁ, টাইপের। 11ই। আচ্ছা, এককটাও কিন্তু ইম্পর্টেন্ট। একক কি বলতো? নিউটন পার স্কয়ার মিটার স্কোয়ার আর পার কি জানি ভাই, পার কেজি স্কয়ার। পার কেজি স্কোয়ার, মানে ওই ওই কি বলে একক গুলা, ওই যে এই যে এম এই এম দুটার এম একক, ওয়ান ইন্টু এম টু, হ্যাঁ ইয়েস, এম ওয়ান এই ইন্টু এম দুটা টু। নিচে যাবে আর এই মিটার স্কয়ারটা উপরে যাবে। এটাই হচ্ছে সিস্টেম। যারা একক ভুলে যাবেন পরীক্ষার হলে তারা এই সমীকরণটা মনে থাকলে একক খুঁজে বের করতে পারবেন। জি এর মানটা কি হবে বলতো? জি সমান সমান এফ ডি স্কোয়ার বাই m1 m2। এফ এর একক কি? নিউটন। ডি স্কোয়ার একক কি? মিটার স্কোয়ার, সরি, হ্যাঁ মিটার স্কোয়ার। আর m1 ইন্টু m2 মানে কি? কেজি ইন্টু কেজি, নিচে মানে কেজি স্কোয়ার। এটাকেই দেখেন লেখা হয়েছে এইভাবে। এই নিচের দুইটা যখন উপরে উঠে যায় তখন পাওয়ার 2 এর আগে মাইনাস চলে আসে, কারণ এটা ছিল নিচে, এই জন্য মাইনাস চলে আসছে। তো যারা এই প্রতিপাদনটা বুঝেন নাই, বোঝার দরকার নাই, এটা পরীক্ষায় কোনোদিনই আসবে না। কিন্তু এই জিনিসটা বোঝা আমাদের জরুরি। কেন? কারণ কোনো রাশির একক যদি আমরা ভুলে যাই তাহলে এইভাবে সমীকরণ সমাধান করে আমরা কিন্তু একক বের করতে পারবো, খুঁজে বের করতে পারবো পরীক্ষার হলে। আচ্ছা, তারপর আমরা আরো কিছু শিখতে চাই। আমরা শিখতে চাই অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি জিনিস, কার ধারণা আছে? অভিকর্ষীয় ত্বরণ শেখার আগে আমাকে আগে শিখতে হবে ত্বরণ কি জিনিস। ত্বরণ মানে হচ্ছে স্পিড বৃদ্ধি, বেগ বৃদ্ধির হার। বেগ বৃদ্ধির হার, হার মানে হচ্ছে রেট, মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বেগ বৃদ্ধি হবে সেটাকে বলা হবে ত্বরণ। মনে করেন একটা বস্তুকে আপনি ছেড়ে দিয়েছেন, প্রথম মিনিটে সে 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, প্রথম সেকেন্ডে। দ্বিতীয় সেকেন্ডে সে 12 মিটার দূরত্ব অতিক্রম করলো। তৃতীয় সেকেন্ডে সে 14 মিটার দূরত্ব অতিক্রম করলো। তাহলে প্রতি সেকেন্ডে 2 মিটার করে বাড়তেছে না? এই যে 2 মিটার, এটাই হচ্ছে কি ত্বরণ। আমরা বুঝতে পেরেছি ত্বরণটা কি। আচ্ছা, এখন যদি বলা হয় অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণটা কি? অভিকর্ষের প্রভাবে ভাই আর কি, যে হ্যাঁ, ত্বরণটা অভিকর্ষীয় হয়। বলা হয় বা অভিকর্ষজ বলা হয়। আচ্ছা, অভিকর্ষীয় ত্বরণটা হচ্ছে যখন কোনো একটা বস্তুকে মহাশূন্য থেকে বা বায়ুমণ্ডল থেকে আপনি পৃথিবীর উপরে কোথাও ছেড়ে দিবেন কোনো একটা জায়গা থেকে, তখন সে কি হবে? পৃথিবীর দিকে মুক্তভাবে পড়তে থাকবে। যখন সে মুক্তভাবে পড়তে থাকবে তখন তার মধ্যে কিন্তু স্পিড সমান থাকবে না, তার স্পিড কি আস্তে আস্তে বাড়তে থাকবে। এই যে স্পিড বাড়ার হারটা, এটাকে বলা হয় অভিকর্ষীয় ত্বরণ। মানে অভিকর্ষের প্রভাবে যে ত্বরণ হয় সেটাকেই বলা হয় অভিকর্ষীয় ত্বরণ। অভিকর্ষীয় ত্বরণের একটা স্ট্যান্ডার্ড মান আছে, ধ্রুবক মান আছে। কেন বলেন তো? কারণ এই পৃথিবীর ভর এবং পৃথিবীর ভর কি কনস্ট্যান্ট, এই জন্য পৃথিবীর আকারও কনস্ট্যান্ট, ব্যাসার্ধ কনস্ট্যান্ট। এই জন্য পৃথিবী তার চারপাশের বস্তুগুলোকে একটা নির্দিষ্ট ত্বরণে আকর্ষণ করে, নির্দিষ্ট ত্বরণে বেগ বৃদ্ধি করতে বাধ্য করে।
এই বেগটার গড় মান হচ্ছে, অভিকর্ষ ত্বরণের গড় মান হচ্ছে 9.8, বা আরো সূক্ষ্মভাবে বললে 9.81। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবী তো ইয়া না, সুষম গোলাকার না। আপনারা কি জানেন পৃথিবী যে সুষম গোলাকার না? পৃথিবীটা কেমন? পৃথিবীটা কমলা লেবুর মতো গোল, এই এরকম এরকম। এত বেশি না, আমি একটু বেশি মানে বেশি ইয়ে করে ফেলছি, এরকম। খুব একটা চোখে ধরা পড়বে না, কিন্তু বোঝার সুবিধার্থে আমরা ইচ্ছা করে পৃথিবীটাকে একটু চ্যাপ্টা করে আঁকলাম, ঠিক আছে? এরকম। এখন এটা হচ্ছে উত্তর মেরু, আর এটা হচ্ছে কি দক্ষিণ মেরু। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র থেকে মেরু বরাবর দূরত্ব কম, আর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চল বরাবর দূরত্ব বেশি। এই লাল রেখাটাকে বলা হয় বিষুব রেখা। বিষুব রেখাও বলে, আবার এটাকে অনেক সময় আরেকটা নাম আছে, কি বলেন তো? কেউ জানেন না? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো ভাই, হ্যাঁ, শুনতে বিষুব পাচ্ছি তো। রেখার আরেকটা নাম কি? ভাই বিষুবরেখা মানে, ও নিরক্ষরেখা ভাই। হ্যাঁ, নিরক্ষরেখা, ভুলে গেছিল। যাও, জানো সবাই, আমরা জানি, আমি জানি, সবাই জানো। নিরক্ষরেখা বা বিষুবরেখা বরাবর পৃথিবীর ব্যাসার্ধ বেশি, ব্যাসার্ধ বেশি, তাই জি কি কম। আর মেরু বরাবর ব্যাসার্ধ কম, তাই জি কি বেশি। আচ্ছা, ব্যাসার্ধ কম হইলে জি এর মান বাড়বে কেন? ভাই এটা ভাই, যেটা সূত্র আছে একটা, জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। হ্যাঁ, আরেক, ওই সূত্রে যাবো না আমি, ওই সূত্র শিখলে কষ্ট হয়ে যাবে। জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এখানে জি কনস্ট্যান্ট, পৃথিবীর ভর কনস্ট্যান্ট, সুতরাং জি এর মান নির্ভর করে একমাত্র আর এর উপর। আর কি? পৃথিবীর রেডিয়াস। রেডিয়াস যত বেশি হবে, সে সমীকরণের নিচে আছে, মানে কি ব্যস্তানুপাতিক। জি এর মানটা আর এর ব্যস্তানুপাতিক, মানে আর বাড়লে জি কমবে, আর কমলে জি বাড়বে। এটা কঠিন সূত্র, আমি সূত্র ভুলে যাই, এই সূত্র আমার দরকার নাই। কমন সেন্স দিয়ে বলো তো, নিউটনের মহাকর্ষ সূত্রের মেইন সূত্রে কি বলা আছে? দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে, রাইট? তাহলে যেহেতু এই কেন্দ্র থেকে মেরুর দূরত্ব কম, মানে মেরু কাছে, তাহলে এখানে আকর্ষণ বেশি। যেখানে আকর্ষণ বেশি সেখানে জি এর মানও বেশি, কারণ জিটা উৎপন্ন হয় কি থেকে? আকর্ষণ থেকেই উৎপন্ন হয়। তো সুতরাং এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন এইভাবে আসতে পারে যে জি এর মান কোথায় বেশি, অথবা বলতে পারে জি এর ক্ষেত্রে কোনটি সঠিক। বলবে উত্তর, উভয় পৃথিবীর সব জায়গায় সমান। আবার বলবে উত্তর মেরুতে বেশি। আবার বলবে উত্তর ও দক্ষিণ মেরু উভয় জায়গায় বেশি। আবার বলবে উত্তর মেরুতে কম। আবার বলবে বিষুবীয় বরাবর বেশি। সবগুলা ভুল। সঠিক কোনটা? সঠিক হচ্ছে উত্তর ও দক্ষিণ মেরুতে জি এর মান বেশি, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। তাহলে গড় মান হচ্ছে এটা, এই উপরে যেটা লিখলাম সেটা ছিল গড় মান। এটা হচ্ছে গড়, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ গড়। যদি কোন প্রশ্নে কোনো কিছু বলা না থাকে, যদি বলা থাকে গড় শব্দটা না থাকে, যদি বলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত, তখন আপনারা বুঝে নেবেন গড় মানের কথাই জিজ্ঞেস করছে। আর যদি স্পেসিফিক ভাবে উল্লেখ করে দেয় যে বিষুবীয় বরাবর জি এর মান কত, তাহলে লিখে রাখেন বিষুবীয় বরাবর জি ইকুয়ালস টু 9.78 একক আগেরটাই, মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আর মেরু বরাবর জি এর মান বেশি, সেটা কত? 9.81 এর চেয়ে বেশি নিঃসন্দেহে। সেটা কত? 9.832, অথবা 2 ঘরে প্রকাশ করলে 83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর দুইটার গড় কত? মাঝামাঝি। গড় মানে কিন্তু যোগ করে ভাগ করলে চলবে না, খেয়াল করেন। যদি ভাবেন যে গড় মানে যোগ করে ভাগ করে দিলে হবে, তা না। গড় মানে কি জানেন? পৃথিবীর প্রত্যেকটা অক্ষাংশ বরাবর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা অক্ষাংশে একটা একটা করে মান নিতে হবে, সেগুলাকে 90 দিয়ে 180 দিয়ে ভাগ করতে হবে। 9.81। আচ্ছা, আমরা অভিকর্ষজ ত্বরণ শিখলাম, আমরা অন্য কিছু শিখি আবার। ভাই আপনার শরীরের কি অবস্থা? শরীরের অবস্থা ভালো, জ্বর বেশি ছিল না, কিন্তু মাথা ব্যথা অনেক বেশি ছিল। এখন একটু ভালো, জ্বর নাই, মাথা ব্যথাও নাই, কিন্তু কাশি দিলে মাথায় চাপ দেয়, মানে ব্লাড প্রেশার বেড়ে গেলে যেমন মাথার ডান পাশে অর্ধেক পাশে ব্যথা হয়। কান কানে চাপ লাগে, জোরে কাশি দিলেই কানে চাপ লাগে। ও, ঠান্ডা আছে নাকি বেশি? এই জন্য হইতে পারে সমস্যা। ঠান্ডা লাগে নাই, ঠান্ডাও লাগে নাই, তারপরেও মাথা ব্যথা। কাল রাত 11টার সময় শুয়ে পড়ছি, দেখি একটু জ্বর জ্বর লাগতেছে, আর্লি শুয়ে পড়ছি, ভাবছি ঘুমায় গেলে ঠিক হয়ে যাবে। রাত 4টার সময় উঠে দেখি মাথা ব্যথায় ঘুমিয়ে গেছে, এত মাথা ব্যথা, উঠে দেখি যে উঠে বসে পড়ছি। পরে ভাবলাম দূর, শুয়ে পড়ি, ঘুমায় গেলে ঠিক হয়ে যাবে। ঘরে প্যারাসিটামল নাই যে খাবো। পরে শুয়ে আছি, দেখি যে এই ঘুমাই এই উঠি, এই ঘুমাই এই উঠি। সকালে স্টাফরা আসছে, অফিসে আমি 9টার সময় স্টাফরা আসছে, ওনারা সঙ্গীতের প্রোগ্রাম ছিল, শিল্পীরা আসছিল, শিল্পীদেরকে দিয়ে ওনাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়ে আবার শুয়ে পড়ছি। শরীর আর কোলাচ্ছে না, যে নাস্তা করবো এইটাও শক্তি হচ্ছে না। পরে 11টার সময় স্টাফ নাস্তা দিয়ে বলতেছে যে স্যার একটু খায় নেন, খায় না পা খান, তাহলে ভালো লাগবে, না পাও নিয়ে আসছে। পরে একটু খায় না পা খাইছি, দেখি যে 2টার দিকে ভালো। 3টার মধ্যে জ্বর একেবারেই নাই, পুরোপুরি ভালো। পরে বিকাল থেকে ভালো, সন্ধ্যায় ভালো, ক্লাস নিলাম, একটা ক্লাস নিলাম ওই গ্রুপে, আবার আপনাদের ক্লাস নিচ্ছি, এখনো পর্যন্ত আল্লাহর মধ্যে ভালো। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ভাই, এই সময় অনেকেরই একটু একটু সমস্যা হচ্ছে এই সময়। কিন্তু এরকম তো আমার মাথা ব্যথা কখনো হয় না, জ্বর আসতেই পারে, ঠান্ডাও লাগতে পারে, কিন্তু এরকম মাথা ব্যথা কেন হচ্ছে, এটা ভাবার বিষয়। আচ্ছা, আমরা এই সংক্রান্ত একটা, প্রেশার হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা একটা এমসিকিউ শিখি। অভিকর্ষ বলতে আর একটা নাম আছে, নামটা জানতে হবে। অভিকর্ষ বলতে আর একটা নাম হচ্ছে কি? মাধ্যাকর্ষণ বল। অভিকর্ষের একটা নাম হচ্ছে মাধ্যাকর্ষণ বল। আচ্ছা, বলো তো, মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? এটা প্রাথমিক শিক্ষক নিয়োগে আসছে। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? এই অভিকর্ষ বা মাধ্যাকর্ষ এবং মহাকর্ষ, এই 3টা জিনিস কে আবিষ্কার করেছেন? কেউ বলেন। ভাই আমি জানি ভাই, কিন্তু বলবো না। একটু আগেই তো বললাম, আজকে ক্লাস শুরুই তো করলাম, বললাম যে নিউটন হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞানী, এগুলো নিউটন আবিষ্কার করেছেন। একটা ছবি আপনারা কমন চিত্র দেখেন, সবাই ফান করে, যে এরকম একটা গাছ, আপেল গাছ, আপেল গাছের নিচে নিউটন বসে আছে। হঠাৎ করে একটা আপেল টুপ করে ছিঁড়ে নিউটনের মাথার উপরে পড়ছে। তখন নিউটন আপেল দেখে আর চিন্তা করি, কিরে আপেলটা কেন আমার মাথার উপরে পড়লো? সে ছিঁড়ার পরে যেখানে ছিল সেখানেই থাকলো না কেন, অথবা উপরের দিকে উঠে গেল না কেন, ঠিক বরাবর নিচে কেন আসলো? এইটা ভাবতে ভাবতেই নিউটন হিসাব করে দেখলো, তার মানে আপেলকে পৃথিবী আকর্ষণ করছে। এটা থেকেই সে আবিষ্কার করছে। একটা জোকস ছিল না বাংলায়, বলে যে নিউটন বলেন যে উপর থেকে নিচে আসলে কেন, আহ উপর থেকে নিচে নামলে কেন
সরি, আপেল কেন ছিঁড়ে উপর থেকে নিচে পড়ে? তার এর আনসার হচ্ছে নন টায়ার ফন্টে তার মাস্টারকে উত্তর দেয়, কারণ উপরে তো খাওয়ার কেউ নাই, নিচে তো খাওয়ার আছে, এই জন্য নিচে পড়ে। বুঝছেন না বিষয়টা? ভাই এটা তো ভালো ছিল ভাই। একটা জোকস। মজার জোকস। আচ্ছা, আমরা আরেকটু আরো কিছু জিনিস শিখি। ভাই বাংলাদেশি বিজ্ঞানী হলে এটাই বলতো ভাই। এটা অন্যরা মানে বাংলাদেশি কোনো বিজ্ঞানী হলে এটাই বলতো, যে কারণটা হলে গিয়ে নিচে খাওয়ার কেউ আছে বলেই হ্যাঁ, আর কি, এর জন্য। এত জটিলতায় যাইতো না ভাই। তা ঠিক। আচ্ছা, আমরা আরো কিছু জিনিস জানি যে মহাকর্ষ এবং অভিকর্ষের সাথে গভীরতার কি সম্পর্ক। ধরেন এই যে পৃথিবী, কেন্দ্র এটা, পৃথিবীর কেন্দ্রে এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, তার ভর, ভর তো কনস্ট্যান্ট, তার ওজন বা আকর্ষণ, পৃথিবীর পৃথিবী কোনো মানুষকে যে বলে আকর্ষণ করে তাকে তার ওজন বলা হয়। বলেন তো, পৃষ্ঠে কোনো বস্তুর ওজন বেশি নাকি উপরে নিয়ে গেলে ওইখানে তার ওজন বেশি? পৃষ্ঠে। তাহলে এই লাইনটা আমরা শিখলাম যে পৃথিবীর পৃষ্ঠে, এটা পৃথিবী না, এটা সকল গ্রহ নক্ষত্রের জন্য প্রযোজ্য, যে তার পৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ, আর যেখানে জি এর মান বেশি তাই সেখানে ওজনও বেশি। পৃথিবীর পৃষ্ঠে ওজন সর্বোচ্চ। আচ্ছা, ওজনের সাথে জি এর সম্পর্ক কি একটা সমীকরণ আছে, কেউ কি জানেন? ডব্লিউ, ওয়েট, ইকুয়ালস টু এম ইন্টু জি। ওয়েট কি? ওয়েট মানে ওজন, এম মানে কি? ভর, জি মানে কি? ত্বরণ। ঠিক আছে, এখন এই এমটা তো কনস্ট্যান্ট, কোন একটা বস্তু আমরা বিবেচনা করতেছি, একটা মানুষ, সে যখন মাটি থেকে 100 মাইল উপরে উঠে যাবে, তার ভর তো কনস্ট্যান্ট, সুতরাং ভরের উপর ওজন নির্ভর করে না, ভর কনস্ট্যান্ট, ধ্রুবক। কিন্তু জি এর মানটা চেঞ্জ হচ্ছে, জি এর মানটা যখন উপরে উঠে যাচ্ছে তখন কমে যাচ্ছে, এই জন্য ওজনটাও কমে যাচ্ছে। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি যে এই পৃথিবী পৃষ্ঠ থেকে একটু দূরে যদি নিয়ে যাই মানুষটাকে, তখন সেখানে গেলে তার ওজন বাড়বে না কমবে? উত্তরটা কি হবে? কমে যাবে। কেন? পৃথিবী পৃষ্ঠে তো ওজন সবসময় বেশি থাকে, আর অন্য জায়গায় চলে গেলে তো ওজন তখন কমে যায়। কেন কমে যায়, কোন সূত্র অনুযায়ী? দূরত্ব বৃদ্ধি স্যার। ইয়েস, দূরত্ব বৃদ্ধি পেলে আমাদের নিউটনের মহাকর্ষ সূত্র কি বলছে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে দূরত্বের ব্যস্তানুপাতিক, দূরত্ব বাড়লে আকর্ষণ কমবে। তার মানে পৃষ্ঠ থেকে দূরে গেলে বা উচ্চতায় চলে গেলে জি এবং ডব্লিউ দুইটাই, জি আর ডব্লিউ সমানুপাতিক, জি এবং ডব্লিউ কমে যায়। এটা আমরা শিখলাম। আচ্ছা, আরেকটা জিনিস শিখি, পৃষ্ঠ থেকে গভীরে গেলে, গভীরে গেলে জি ও ডব্লিউ বলে বাড়ে না কমে? কেউ বলতে পারো না? এটাও বা এটাও তো চলে যাচ্ছে, তার মানে এটাও তো কমে যাবে। একই ভাই, ভাই কমবে ভাই। কেন কমলো? এটাও ভাই তো দূরত্ব বেড়ে গেল। ভূপৃষ্ঠ না, থেকে ভাই দূরত্ব যেভাবেই বাড়ুক, উপরে যাক নিচে যাক, বাড়ছে না, তো ভাই। দূরত্ব কি ভূপৃষ্ঠ থেকে হিসাব করা হয় না কেন্দ্র থেকে হিসাব করা হয়? দূরত্ব কেন্দ্র থেকে হিসাব করা হয়।
কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এদের মধ্যবর্তী দূরত্ব কোনটা বলতো? এই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব, ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে? তো সেই হিসেবে যখন একটা বস্তু পৃথিবীর কেন্দ্রের দিকে যাবে তখন তো সে পৃথিবীর কাছে চলে যাচ্ছে। এখানে যদি আমি একটু ছিদ্র করি, এখানে একটা ভাই, ছিদ্র করে, কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0 না? হ্যাঁ কেন্দ্রে জিরো, এটা কেন্দ্র। এখান থেকে যদি আমি মানুষটা ছিল আগে উপরে, টুক করে যদি আমাকে ফেলে দেই এখানে, এখানে যদি মানুষটা চলে যায় তাহলে তার ওজন বাড়বে না কমবে? কমবে। কেন? কারণ হচ্ছে সে যে এই জায়গায় আছে, এর উপরের জিনিসগুলো তাকে উপরের দিকে টানছে। আর নিচের দিকে টানছে এখন আগের চেয়ে কম জিনিস। এই দুইটার বিয়োগ ফল হবে তার ওজন। মনে করো আগে তার ওজন ছিল 100 নিউটন। 100 নিউটন ছিল কোথায়? ভূপৃষ্ঠে থাকতে। আর এখানে যখন চলে আসছে, এই 100 নিউটনের মধ্যে মনে করো উপর দিকে টানছে 20 নিউটন, উপরের দিকে টানছে। আর 20 নিউটন হচ্ছে ঊর্ধ্বমুখী, আর 80 নিউটন হচ্ছে নিম্নমুখী। তাহলে নেট আকর্ষণ কত? 80 - 20 সমান সমান 60 নিউটন হচ্ছে কেন্দ্রের দিকে সে লব্ধি বল পাবে। বাকি 40 নিউটন হারায় যাবে। কথাটা কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আরেকটা, এটা কিন্তু সমীকরণ দিয়ে প্রমাণ করা যায়, এটা এইচএসসি তে আছে, এসএসসি তে নাই, এই জন্য আমি দেখাইলাম না। সমীকরণও আছে যে কত মিটার গভীরে গেলে তার ওজন কতটুকু কমবে। এবং এটাও দেখা গেছে যে নির্দিষ্ট সমান উচ্চতায় উঠলে যে পরিমাণ হ্রাস পায়, ঠিক একই সমান পরিমাণ গভীরে গেলে তার ওজন তার চেয়ে 3-4 গুণ বেশি হারে হ্রাস পায়। মানে গভীরে গেলে ওজন বেশি হ্রাস পায়। আচ্ছা, এখন আমরা ওই যে রায়হান যে কথাটা বললো পৃথিবীর কেন্দ্রে বলে ওজন শূন্য হয়ে যায় কেন? আচ্ছা, এই কেন্দ্রে একজন মানুষ, মানুষ না, একটা বল মার্বেল আছে মনে করেন, এই মার্বেল, এটা বলেন তো এই মার্বেলটার ওজন কত হওয়া উচিত? কোন দিকে ভাই কত? শূন্য, দুই পাশেই সমানভাবে টানতেছে। দুই পাশে না, সকল পাশে সমানভাবে টানতেছে। এই মার্বেলটাকে এইদিকে যে পরিমাণ টানতেছে পৃথিবী, উল্টা দিকেও টানতেছে। পৃথিবীর পৃষ্ঠের না, পৃষ্ঠের এবং গভীরের প্রত্যেকটা কণা, প্রত্যেকটা অণু-পরমাণু এই মানুষটাকে টানতেছে নিজের দিকে। সো পৃথিবীর উপরের দিকে যে পরিমাণ ইয়ে আছে, এই গভীরের দিকেও ঠিক একই পরিমাণ, উল্টা দিকেও একই পরিমাণ বস্তু আছে, যার ফলে কেন্দ্রে ওজন শূন্য। তাহলে লাইনটি লিখে রাখেন, পৃথিবীর কেন্দ্রে জি ইকুয়ালস টু 0। আর জি যদি 0 হয়, ডব্লিউ মানে ওজন, দিস ইজ অলসো 0। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস শিখি দৈনন্দিন জীবনে, প্রায়োগিক যে জিনিসগুলো, যেমন আমরা লিখি লিফটে ওজন শূন্যতা। লিফটে ওজন শূন্যতা কারণ কি? কারণ ওজন তখনই অনুভূত হবে আপনি যখন দাঁড়িয়ে আছেন মাটির উপরে, তখন পৃথিবী আপনাকে যে বলে টানছে তার ঠিক সমপরিমাণ বিপরীতমুখী বলে আপনি পা দিয়ে পৃথিবীকে ঠেলছেন, এজন্যই আপনি দাঁড়িয়ে আছেন। যদি না ঠেলতেন তাহলে কি হইতেন? আপনি মাটিতে গড়িয়ে পড়তেন, শুয়ে পড়তেন মাটিতে। আপনি দাঁড়িয়ে আছেন মানেই কি? আপনি পৃথিবীর পৃষ্ঠকে উল্টা দিকে পা দিয়ে বল প্রয়োগ করে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, এখন এখন আমি যদি বলি যে আপনি দাঁড়িয়ে আছেন ঠিকই, আকর্ষণ পৃথিবী আপনাকে করছে, কিন্তু এমন একটা কিছুতে দাঁড়িয়ে আছেন যে আপনার পাকে হালকাভাবে টাচ করছে, কোনো বল প্রয়োগ করতে হচ্ছে না, বা আপনাকে টাচই করছে না, আপনি শূন্যে ভাসতেছেন, তাহলে কি আপনার মধ্যে কোনো ওজন ফিল করবেন? আপনি ওজন আছে আপনার তখন ওই মধ্যে? উত্তর দেন। ভাই একটা প্রশ্ন করি,
হ্যাঁ, প্রশ্ন করো। এই লিফটে ওজন যেহেতু শূন্যতা, তাহলে লিফটে ওঠার সময় মানে ওইখানে উল্লেখ করে দেয় কেন যে এতর বেশি উঠবেন না বা এরকম বেশি উঠবেন না? অনেক লিফটেই তো আছে মানে যে বলে দেয় যে মানে একটা ওজন দিয়ে দেয় এত মনের বেশি কি এই লিফটে যাওয়া মানে ঝুঁকিপূর্ণ, এরকম বলে দেয়। তো ওজন তো শূন্য, তাহলে এরকম হয় কেন? খুব ভালো প্রশ্ন করেছো। আমি লিফটের বিষয়টা ব্যাখ্যা করলেই অটোমেটিক্যালি তোমার এটা ক্লিয়ার হয়ে যেত। আগে এইটুকু বলো, যে প্রশ্নটা করেছি সেটা সঠিক আছে কিনা। যে তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে যদি তোমার পা দিয়ে কোনো বল প্রয়োগ করতে না হয়, তাহলে কি তুমি কোনো ওজন ফিল করবা কিনা, নাকি জিরো মনে হবে তোমার কাছে ওজন? জিরো মনে হবে। ঠিক আছে। এখন মনে করো এই যে 10 তলা বিল্ডিং, এই বিল্ডিং এর এখানে একটা লিফট আছে। হ্যাঁ, লিফটটাকে আমরা বাইরে বের করে আনি। ধরো এটা লিফট। এই লিফট তো সারাক্ষণ পড়তে থাকে না। লিফট কি থাকে বলো তো? লিফট উপরে কপিকল দিয়ে, বেয়ারিং দিয়ে, দড়ি দিয়ে টানা দেওয়া থাকে। এই দড়িগুলোর একটা ক্যাপাসিটি আছে নির্দিষ্ট পরিমাণ ভর বহন করার। এখন যখন লিফটটা দাঁড়িয়ে আছে 10 তলার ছাদে, 10 তলায়, তোমরা যখন এখানে উঠবা, লিফটের এই দড়িটার ক্যাপাসিটি হচ্ছে 5 জন নেওয়ার। তোমরা যদি এখানে 10 জন উঠে যাও, তাহলে দড়িটা কিন্তু ছিঁড়ে যাবে। ছিঁড়ে গেলে লিফটটা ছিঁড়ে একদম 10 তলা থেকে জাম্প করে নিচ তলায় চলে আসবে, তোমার মারা যাবা, ঠাস করে পড়ে যাবে। কিন্তু যখন দড়িটা না ছিঁড়ে, মনে করো 5 জন ক্যাপাসিটি, তোমরা 5 জনই আছো, বা উজ্জ্বল একা উঠছে মনে করো, একজন উঠছে মনে করো। এখন লিফটটা নামতেছে ধরো 3.81 ত্বরণে নামতেছে। 3 মিটার/সেকেন্ড ত্বরণে সে লিফটে নামতেছে। কিন্তু তোমার পৃথিবী তোমাকে টানছিল 9.81 মিটার/সেকেন্ড ত্বরণে। লিফটটা যখন দাঁড়িয়েছিল, তখন তোমার পায়ে তুমি বল প্রয়োগ করতা 9.81 নিউটন বল প্রয়োগ করতা। আর লিফটটা যখন নিজেই নিচের দিকে নেমে যাচ্ছে 3.81 মিটার/সেকেন্ড বেগে, মানে তোমাদের দুইজনের মধ্যকার আপেক্ষিক গতি বা আপেক্ষিক বল কত? দুইটা জিনিস যখন একই দিকে চলে তখন তাদের আপেক্ষিক গতি কমে যায় না? মনে করো স্টার্টিং পয়েন্ট থেকে একটা বাস চলতেছে 60 কিলোমিটার/আওয়ার বেগে, আর একটা সাইকেল চলতেছে 20 কিলোমিটার/আওয়ার বেগে। তাহলে সাইকেলওয়ালা যদি একটা যন্ত্র দিয়ে মাপে যে বাসটা কত স্পিডে যাচ্ছে, তাহলে সাইকেলওয়ালা কি দেখবে বলতো? বাসটা কত স্পিডে চলতেছে দেখবে বলতো? ভাই বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করতে হবে, মানে 40 কিলোমিটার/স্পিডে দেখবে, কারণ দুইজন একই দিকে। আবার যদি দুজন বিপরীত দিকে হইতো, ধরো এখান তখন থেকে যোগ বাস করতে হতো। যাচ্ছে এদিকে 60 বেগে, আর সাইকেল যাচ্ছে উল্টা দিকে 20 বেগে, তখন সাইকেলওয়ালা যদি মাপতো যে বাসের স্পিড কত, তখন সে যোগ করতে হইতো 20 + 60, মানে তখন 80 কিলোমিটার হয়তো ব্যাগটা। ঠিক একই রকম এই লিফট যখন স্থির ছিল তখন তোমার ওয়েট ছিল 9.81 নিউটন। কিন্তু যখন লিফটটা তুমি যেতে চাচ্ছ নিচের দিকে বল প্রয়োগ করছো, আর লিফটটা নিজেই সরে যাচ্ছে 3.81 মিটার/সেকেন্ড বেগে নিচের দিকেই, ফলে তোমার আর লিফটের আপেক্ষিক ওজন থাকবে এইটা ডিফারেন্সটা। ফলে 9.81 থেকে যদি বিয়োগ করো, থাকবে কত? অনলি 6 মিটার/সেকেন্ড। তখন তোমার ওজনটা হবে কত জানো? ডব্লিউ সমান সমান m × g। মনে করো তোমার ওজন 70 কেজি, আর তোমার এই প্রাপ্ত জিটা কত হবে জানো? 6। মানে তখন হবে কত? 642, 420 নিউটন বল তুমি অনুভব করবা। ওজনের একক কি বলতো? নিউটন। ওজনের একক নিউটন, ভরের একক কেজি। বি কেয়ারফুল। তাহলে লিফটের ওজন শূন্যতা আমরা বুঝলাম। এখন যদি এমন হইতো যে 10 তলা থেকে লিফটটা একদম ছিঁড়ে পড়ে গেছে, দড়ি ছিঁড়ে পড়ে গেছে, লিফটটা একদম ডাইরেক্ট জি ত্বরণে নামতেছে 9.81 মিটার/সেকেন্ড বেগে, সেকেন্ড ত্বরণে নিচের দিকে নামতেছে, আর তুমি মাটিতে বল প্রয়োগ করতা ডব্লিউ সমান সমান m × 9.81 ত্বরণে প্রয়োগ করতা। ফলে তোমার ত্বরণ আর এই লিফটের ত্বরণ, এই দুইটার মধ্যে আপেক্ষিক ডিফারেন্স কি? 0। মানে 9.81 থেকে যদি তুমি 9.81 বিয়োগ করো,
তাহলে লিফটের সাপেক্ষে তোমার ত্বরণ বা ভর থাকবে কি 0, যার ফলে শূন্যে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ওজন 0। লেখো শূন্যে অথবা বিনা বাধায় পড়ন্ত বস্তুর ওজন 0। তাহলে আমরা দেখলাম ওজন দুইটা জায়গায় 0 হইতে পারে, এক হচ্ছে পৃথিবীর কেন্দ্রে, আরেক হচ্ছে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। আরেকটা জায়গায় ওজন 0 হইতে পারে, সেটা কোনটা বলো তো? ভাই মহাশূন্যে। হ্যাঁ, মহাশূন্যে ওজন 0, স্যাটেলাইটে ওজন 0। কারণ স্যাটেলাইটে তোমার মহাকর্ষীয় বল আর যে কেন্দ্রমুখী ঘূর্ণন বল, এই দুইটাকে সিনক্রোনাইজ করে ব্যালেন্স করে দেওয়া হয়েছে, যার ফলে একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে ফেলছে। রেজাল্টেন্ট লব্ধি হচ্ছে 0। এই জন্য তুমি যদি ওই স্যাটেলাইটে যদি তুমি যাও, স্যাটেলাইট কিন্তু মহাশূন্যে না, অনেক স্যাটেলাইট আছে, যেমন আইএসএস কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 400 কিলোমিটার দূরে। আর বঙ্গবন্ধু 1 হচ্ছে ভূস্থির উপগ্রহ, ভূস্থির উপগ্রহের দূরত্ব হচ্ছে 36,000 কিলোমিটার, এটা মহাশূন্যে। বঙ্গবন্ধু স্যাটেলাইটটা মহাশূন্যে, এই জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট যদি কোনো সময় স্থির হয়ে যায়, তাহলে তুমি হয়তো ওজন এমনিও ফিল করবে না। কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেটা নাসা এবং পৃথিবীর সকল দেশের মিলে যেটা বানাইছে, সেইখানে যদি সেটা কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র 400 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের ভিতরে, ওখানে যদি আইএসএসটা কোনো রকম কোনো কারণে স্টপ হয়ে যায়, তুমি কিন্তু ওজন ফিল করবা, তুমি ওজন ফিল করবা। কিন্তু আইএসএস কখনোই স্টপ হইতে পারে না। আইএসএস স্টপ হওয়া মানেই কি, সে নিজের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে আস্তে আস্তে ধাবিত হয়ে ধ্বংস হয়ে যাবে। তখন আবার তুমি 0 ফিল করবা। কারণ কি, তখন যে আইএসএস যে বিনা বাধায় নিচের দিকে পড়তেছে, তখন ওই যে লিফটের মতো তুমি 0 ফিল করবা। অর্থাৎ যদি তোমার লব্ধি বল 0 হয়, তখনই তুমি নিজের ওজনটাকে 0 ফিল করবা। আবার যদি তুমি মহাশূন্যের রেঞ্জের বাইরে চলে যাও, তাহলে আবার তুমি ওজন 0 ফিল করবা। এই যে রকেট দিয়ে যে মানুষ চাঁদে যায়, স্টার্টিং এ তার ওজন থাকে, প্রচুর ওজন ফিল করে, ওজনের চেয়ে বেশি ওজন ফিল করে, কারণ প্রচন্ড বেগে সে উল্টা দিকে যাচ্ছে আর আপেক্ষিক গতি বেড়ে যাচ্ছে। এই জন্য তাকে স্পেস শুটের মধ্যে নির্দিষ্ট একটা বেল্টের মধ্যে, আসনের মধ্যে বসায় দেয়। প্রথম 15 মিনিট বা 10 মিনিট মহাশূন্য পৃথিবীর বায়ুমণ্ডলের রেঞ্জ থেকে বের হওয়ার আগ পর্যন্ত বিজ্ঞানীদের কোনো কাজ থাকে না, মহাশূন্যচারীদের সিস্টেম কন্ট্রোল করে থাকে। অটোমেটিক্যালি রকেট জ্বালানি নিঃসরণ করে আর রকেট উপরের দিকে উঠতে থাকে। যখন বায়ুমণ্ডল পার হয়ে যায়, হঠাৎ করে সেকেন্ডের মধ্যে বিজ্ঞানীরা দেখে, গিরে এখন তো শরীর হালকা লাগতেছে, নাই হয়ে গেছে, ওজন নাই। এবং বায়ুমণ্ডলের ভিতরে যখন রকেটটা প্রচন্ড বেগে চলতে থাকে, তখন প্রচন্ড ঝাঁকি হইতে থাকে, একদম প্রচন্ড ঝাঁকি, বোঝা যায় যে ঝড়ের মধ্যে এরোপ্লেন ঝড়ের মধ্যে বললে যেরকম, সেরকম ফিল করে তারা, কাঁপতে, প্রচুর কাঁপাকাঁপি হয় এবং প্রচুর পিছনের দিকে আকর্ষণ। হঠাৎ করেই তারা বায়ুমণ্ডলের বাইরে চলে যায়, হঠাৎ করে তারা দেখে, গিরে ওজন তো নাই, আমি কই আসলাম। তখন তারা বুঝে যে হ্যাঁ, আমি বায়ুমণ্ডলের বাইরে চলে আসছি, মহাশূন্যে চলে আসছি। তখন তারা আস্তে আস্তে বেল্ট খুলে নিজেরা কন্ট্রোল করে, এবং তখন তারা হাঁটতে পারে না। তখন তারা ওই যে তোমরা রকেটের ভিডিওতে দেখো না, ভেসে ভেসে যায়, উড়ে 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 যায়, রকেটের ভিতরে তারা উড়ে, ভাসমান উড়ে আর কি। প্লেনে উঠেছো কারা? প্লেন যখন ঝড়ের কবলে পড়ে, তখন কি হয় বলো তো? প্লেন যখন ঝড়ের কবলে পড়ে, তখন ডানে বামে কিছু দেখা যায় না, পাইলট নিজেও কিছু দেখে না। ভাই প্লেনে উঠি নাই, ঠিক আছে ভাই, প্লেনে ওইটা ঝড় উপভোগ করতে চাই না ভাই, থাক। আচ্ছা, ঝড়টা একটু উপভোগ করাই দিই। প্লেনে যখন তোমার ঝড়ের কবলে পড়ে, সাইক্লোনের কবলে পড়ে, সাইক্লোন কি, ঘূর্ণায়মান বায়ু, হ্যাঁ। তো ঘূর্ণায়মান বায়ুর, প্রচন্ড বেগে ঘূর্ণায়মান বায়ুর মাঝখানে যখন প্লেনটা পড়ে যায়, তখন কিন্তু প্লেনের আর কোনো কন্ট্রোল থাকে না। প্লেন তুমি যেদিকে চালাও না কেন, তোমার প্লেন সেদিকে যাবে না, প্লেন যাবে কোন দিকে, বাতাস তোমাকে যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে। এমনকি বাতাস তোমাকে যেভাবে উল্টাচ্ছে, তুমি সেদিকে ভাবে উল্টাবা। বাতাস যদি তোমার প্লেনটাকে খারাপ ভাবে নিচের দিকে দিয়ে দেয়, তুমি দেখবা খারাপ নিচের দিকে যাচ্ছ, কিন্তু তুমি কিন্তু দেখবা না, কারণ আকাশ দেখা যায় না তখন। প্লেন যখন ঝড়ের কবলে পড়ে, তখন জানলা দিয়ে তাকালে তুমি কালো দেখবা, কালো অন্ধকার দেখবা, কালো মেঘ দেখবা, আর দেখবা বজ্রপাত দেখবা, ফ্লেয়ার দেখবা, ভয়ঙ্কর এক অনুভূতি। তুমি যখন ওই যে ইয়েতে দেখো না, ওই যে আহ বিভিন্ন
সায়েন্স ফিকশন মুভিগুলো যে আছে ওখানে দেখায় না যে এক এক বিশ্ব থেকে আরেক বিশ্বে চলে যাচ্ছে, তখন বড় বড় আহ হাতির সুরের মতো বড় বড় সাইক্লোন হচ্ছে, এগুলোর মাঝখান দিয়ে ফ্লাইং সসার চলে যাচ্ছে, এক বিশ্ব থেকে আরেক বিশ্বে চলে যাচ্ছে, ওই রকম ভয়ঙ্কর অনুভূতি। কিচ্ছু দেখবা না, খালি দেখবা বজ্রপাত, কালো মেঘ আর বজ্রপাত হচ্ছে চারদিকে। তো কিন্তু ভয়ের কিছুই নাই। কেন ভয়ের কিছু নাই বলতো? কারণ বজ্রপাত তোমার রকেট প্লেনকে অ্যাটাক করবে না, কারণ বিদ্যুৎ তখনই চলবে যখন বর্তনী ফিল আপ হবে। প্লেন তো মাটিতে টাচ করা নাই, যার ফলে প্লেনের বডিকে কারেন্ট টাচ করবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মহাশূন্যে বায়ু এবং জলীয় বাষ্প এবং ধুলোবালি ছাড়া আর কিচ্ছু নাই, ফলে প্লেনের সঙ্গে যে কোনো একটা কিছু সংঘর্ষ হবে সেই সুযোগও নাই, যার ফলে ঝড়ের কবলে পড়লে প্লেন কখনো ধ্বংস হয় না। তোমরা কি কখনো শুনেছো যে ঝড়ের কবলে পড়ে প্লেন বিধ্বস্ত হয়েছে? কখনোই শুনো নাই, শুনবাও না। থার্ড কারণ হচ্ছে একমাত্র ভয়ঙ্কর হইতে পারে যদি তখনই যদি প্লেনটা ভূপৃষ্ঠে চলে আসে, বাতাস যদি উড়ায় তাকে নিচে নিয়ে আসে। কিন্তু বাতাস তো তাকে নিচে নিয়ে আসার সুযোগ নাই, কারণ পাইলট তো সর্বক্ষণিক মিটারে দেখতেছে যে ভূপৃষ্ঠ থেকে হাইট কত। যখনই দেখবে হাইট কমে যাচ্ছে তখনই সে আহ ইয়ে করবে, উপরের দিকে কন্ট্রোল নিয়ে উপরের দিকে ইয়ে দিবে, স্পিড দিবে। তো বাতাস তো সর্বক্ষণ নিচের দিকে প্রবাহিত হবে না, কিছুক্ষণ নিচের দিকে যাবে, কিছুক্ষণ উপরের দিকে যাবে, এইভাবেই বিদ্যুৎ প্লেনটা কন্ট্রোলে চলে আসবে। আমার এক ভাই, সে চিটাগাং থেকে ঢাকা আসার সময় এই ঝড়ের কবলে পড়ছিল। সে গল্প করছিল, তার গল্পগুলো আমি শুনলাম। সে বললো যে আমরা যে উল্টাচ্ছি স্পষ্ট আমরা টের পাচ্ছি, কারণ পা যখন মাটি থেকে মাথার উপরে চলে যায় তখন কিন্তু টের পাওয়া যায়। আমরা স্পষ্ট টের পাচ্ছি যে আমরা উপরে, আমাদের পা উপরে। দেখে কিছু বুঝতেছি না, কারণ দেখতে তো একই রকম লাগে, চারদিকে কালো। কিন্তু ভরটা আমাদের উল্টা দিকে, মানে আমাদের, আমরা যে সিট বেল্টে বসে আছি, আমাদের মনে হচ্ছে যে আমরা সিট বেল্ট ছিঁড়ে মাথার দিকে উঠে যাচ্ছি। তখন আমরা বুঝতে পারছি যে আসলে আমরা উল্টে আছি, কিন্তু এমনিতে দেখে বোঝা যায় না যে আমরা উল্টে আছি, এরকম ফিল হয় না। বুঝছো? আচ্ছা, আমরা ওজন শূন্যতা শিখলাম। এবার আমরা একটু আপার লেভেলের থিওরিতে চলে যাই। সহজ কথা অলরেডি বলে ফেলছি, বইয়ে আছে তার জন্য বলছি। ভর ও ওজন এই নামে একটা টপিক আছে। ভর হচ্ছে মাস, ওজন হচ্ছে ডব্লিউ। ভরের একক কেজি, গ্রাম, পাউন্ড, এগুলো হচ্ছে ভরের একক। আর ওজনের একক কি? নিউটন, ডাইন, এগুলো। আমি নিউটনটাই শিখবো। নিউটনটা হচ্ছে কি? ইউনিভার্সাল একক। আচ্ছা, একটা জ্ঞানমূলক তথ্যের জন্য পরীক্ষা আসে, এই জন্য লিখছি, না হলে লেখা দরকার ছিল না। লিখে রাখো যে চন্দ্র পৃষ্ঠে, আচ্ছা বলো তো, পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর বেশি নাকি চন্দ্র পৃষ্ঠে পৃথিবীর ভর, কোনো বস্তুর ভর বেশি? কেউ বলে না কেন? সকল জায়গায়, সকল স্থানে, সকল স্থানে ভর সমান। তাহলে এখন বলো, পৃথিবী পৃষ্ঠে ভর বেশি নাকি চন্দ্র পৃষ্ঠে ভর বেশি? ভাই একই তো ভাই। হ্যাঁ, একই। কিন্তু ওজন সমান নয়, ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। চন্দ্র পৃষ্ঠে ওজন পৃথিবী পৃষ্ঠের চেয়ে 6 ভাগের 1 ভাগ। কেন কম হইলো, কেন বেশি হইলো না কেন? কে বলতে পারে? যে বলতে পারে তাকে আমি বুঝবো, ম্যান অফ দ্য ডে ঘোষণা করবো, ম্যান অফ দ্য ম্যাচ।
ভাই অভিকর্ষস্থনের জন্য, সবকিছু তো ভাই কেন অভিকর্ষস্থন। অভিকর্ষণ কম কেন? ভাই অভিকর্ষস্থন কম ভাই, ভূপৃষ্ঠ থেকে যদি আমি উপরের দিকে যাই বা নিচের দিকে যাই, অভিকর্ষস্থন তো কমবেই ভাই না, দূরত্বের সাথে অপর সাথে। দিকে পাইলা কই? তুমি তো চাঁদে চলে গেছো, তুমি তো আর পৃথিবীর সাথে সম্পর্ক নাই। তার মানে তুমি বলতে চাচ্ছ যে দূরে, পৃথিবী থেকে দূরে গেছি বলে ওজন কমে গেছে। তাহলে এখন বলো তো, পৃথিবীর যে বড় গ্রহ আছে বৃহস্পতি, বৃহস্পতি গ্রহে চলে গেলে তোমার ওজন বাড়বে না কমবে? ওজন বাড়বে স্যার। হ্যাঁ, বাড়বে। কারণ বৃহস্পতিতে গেলে বাড়বে। তো এখন বলো কেন বৃহস্পতিতে গেলে ওজন বাড়বে? মানে তুমি লাফ দিয়ে পৃথিবীতে যদি লাফ দিয়ে 3 ফুট উঠতে পারো, চাঁদে গিয়ে লাফ দিলে 6 ফুট উঠে যাবে। আবার বৃহস্পতিতে গিয়ে লাফ দিলে 1.5 ফুট উঠতে পারবে না, তোমাকে আকর্ষণ টানে টেনে নিবে। কেন এই ঘটনাগুলো ঘটছে কেউ কি বলতে পারবা? ভরের কম বেশির জন্য স্যার। তোমার ভর না কনস্ট্যান্ট? তোমার ভর তো পৃথিবীতে 70 কেজি, চাঁদেও 70 কেজি, বৃহস্পতি 70 কেজি, তাহলে স্যার পার্থক্য কি? চাঁদ পৃথিবীর চেয়ে কম। ইয়েস, কে বলেছে এটা? স্যার নাম কি? আমি দেখতে পাচ্ছি না। তানিম নাকি? না, ওয়াঙ্গিও বলেছ। থ্যাংক ইউ। এফ সমান সমান, দেখো জি কনস্ট্যান্ট, জি এর উপর নির্ভর করে না। M1 তোমার ভর, মানুষের ভর কনস্ট্যান্ট, M1 এর উপর নির্ভর করে না। কিন্তু আরেকজন যে আছে M2, M2 কারা? M2 হচ্ছে পৃথিবীর ভর, তারপর চাঁদের ভর, তারপর বৃহস্পতির ভর। এদের ভর তো আলাদা আলাদা। ডি তো সবসময় সমান, ডি তো জিরো, ডি তো কনস্ট্যান্ট। পৃথিবী পৃষ্ঠে তো একদম পৃষ্ঠে দাঁড়িয়ে আছো তুমি। যেহেতু ভর বেশি, সেহেতু তোমার এই যেই গ্রহের ভর বেশি সেই গ্রহে গেলে তোমার ওজন বাড়বে, লাফ দিয়ে উঠতে পারবো না। সূর্যের পৃষ্ঠের ভর আরো বেশি, সূর্য পৃষ্ঠে গিয়ে তুমি লাফ দিয়ে 1 ফুট কেন, আধা ফুট উঠতে পারবো না, এত তারাই থাকতে পারবো না, তোমার শুয়ে পড়তে ইচ্ছা হবে সারাক্ষণ। তবে সূর্য পৃষ্ঠে যাওয়া তো দূরের কথা, সূর্যের কয়েক কোটি কিলোমিটারের কাছাকাছি গেলেই সূর্য তোমাকে পুড়িয়ে দিবে, ছাই হয়ে যাবা। আচ্ছা, আমরা আরো কিছু নতুন টপিক শিখি। আমরা শিখবো পরন্ত বস্তুর সূত্র, গ্যালিলিওর। যদি বলা হয় পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন, সূত্র হবে কি গ্যালিলিও, গ্যালিলিও গ্যালিলি। তিনি 3টা সূত্র দিয়েছেন। 3টা সূত্রই কোন ক্ষেত্রে প্রযোজ্য জানো? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে। 1 নম্বর সূত্র বলেছেন স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু, এটা কমন। স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এটা 1 নম্বর সূত্র। ধরো একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর উপর থেকে তুমি 1 টুকরা পাথর ছেড়ে দিলা, আরেকটা পালক ছেড়ে দিলা, মুরগির পালক মনে করো, কোনটা আগে পড়বে মাটিতে? একই সময়ে পড়বে, একই সময়ে পড়বে। কিন্তু বাস্তবে কল্পনা করো তো, আসলে কি একটা তুলাকে বা একটা পালককে ছেড়ে দিলে সে কি আহ, একই সময়ে পড়বে? না হ্যালো? ভাই,
হ্যাঁ, ভারী জিনিসটা আগে পড়ে যাওয়ার কথা না, পাথরটা আগে পড়ে যাওয়ার কথা না। কিন্তু এরকম হয় না কেন, পড়ে না কেন, আমরা এরকম দেখি না কেন বাস্তবে? কারণ হচ্ছে বাতাসের বাধার কারণে এই পালকটা যেহেতু ফ্লাফি, মানে এর ভরের তুলনায় আয়তন বেশি, ঘনত্ব কম, এই জন্য বাতাস এই ইয়াটাকে, পালকটাকে বেশি বাধা দেয়, কিন্তু পাথরটাকে বেশি বাধা দেয় না। এই জন্য পাথরটা আগে নিচে পড়ে যাবে, পালকটা দেরিতে পড়বে। কিন্তু তাহলে কি প্রশ্ন আসে, তাহলে কি গ্যালিলিওর এই সূত্র কি ভুল? না, ভুল না। গ্যালিলিওর যে সূত্রগুলো, এগুলো হচ্ছে ফিজিক্সের ইউনিভার্সাল সূত্র। মানে যখন অন্যান্য কোনো প্রভাব বজায় থাকবে না, তখন মনে করো তুমি চাঁদে চলে গেলা, বা বৃহস্পতিতে চলে গেলা, বা মঙ্গল গ্রহে চলে গেলা, যেখানে কোনো বায়ুমণ্ডল নাই, বাতাসের বাধা নাই, সেখানে গিয়ে যদি তুমি এই টেস্টটা করো, তুমি দেখবা যে ওই পাথরটা এবং ওই পালকটা দুইটাই একই সময় মাটিতে পড়বে। তুমি চাঁদে যাও, একজন বিজ্ঞানী যদি এক হাত থেকে একটা পালক আর একটা পাথর ছেড়ে দেয়, টুপ করে দুইটা একসাথে পড়ে যাবে, কারণ বাতাসের বাধা নাই। এইটা প্রমাণ করার জন্য পৃথিবীতে এটা প্রমাণ করা সম্ভব। কিভাবে সম্ভব বলো তো? ভ্যাকুয়াম নাম শুনেছো? ভ্যাকুয়াম ভাই এই পরীক্ষাটাও দেখছি ভাই, এত সুন্দর ভাই। টাচ করে ফেসবুকে যায় না দিছে পালকটা? একবারে ভাই, দুইটা একই টাইমে পড়ছে এবং স্লো মোশনে দেখাইছে ভাই, বুঝছেন? বিরাট বড় একটা পাথর এবং একটা পালক, পুরা ভ্যাকুয়াম ক্রিয়েটেড একটা মানে রুম করছে, তারপরে ভেতরে ফালাইছে মিটার ভাই। আছে, মিটার দিয়ে তুমি বাতাসগুলো টেনে নিবা, বাতাসগুলো বের হয়ে গেলে এটা মহাশূন্য হয়ে যাবে, ভ্যাকুয়াম হয়ে যাবে। ভ্যাকুয়াম মানে হচ্ছে যার ভিতরে কোনো বাতাস নাই, শূন্য। এখন এখানে যদি এই ভ্যাকুয়ামের ভিতরে যদি তুমি উপর থেকে একটা পালক এবং একটা পাথর তুমি ছেড়ে দাও, দুইটা একই সাথে মাটিতে পড়বে। এটা প্রমাণ করার জন্য তিনি ভ্যাকুয়াম তো ক্রিয়েট করতে পারেন নাই, তখন তো ইয়ে হয় নাই। তখন তিনি যেটা করেছেন, পিসার হেলানো টাওয়ার ছিল একটা। পিসা ফ্রান্সের একটা শহরের, ইতালির একটা শহরের নাম হচ্ছে পিসা। যদি বলা হয় যে পিসার হেলানো টাওয়ার কেন বিখ্যাত, বা কোন বিজ্ঞানী পিসার হেলানো টাওয়ারে গিয়ে পরীক্ষা করেন, পিসা নামে একটা শহর ছিল, সেই শহরে একটা হেলানো টাওয়ার ছিল। গুগলে সার্চ দিয়ে আপনারা দেখবেন, পিসার হেলানো টাওয়ারের ছবিটা দেখবেন। পিসার হেলানো টাওয়ারে গিয়ে, টাওয়ারটা ছিল এরকম একটা, এরকম বাঁকা টাওয়ার ছিল, পড়ে যায় যায় অবস্থা এরকম। এইখানে এই যে এটা হচ্ছে স্ট্রেট লাইন, এখানে একটু গ্যাপ সৃষ্টি হয়েছে, বাতাসের গ্যাপ, বাতাস নাই। এই জন্য এই জায়গায় গিয়ে তিনি পরীক্ষাটা করলেন, টুক করে ছেড়ে দিলেন, দেখলেন যে একদম সমান সময় না পড়লেও কাছাকাছি সময় গিয়া এই দুইটা পড়ে। এই জন্য এটাকে এটাকে বলা হয় পিসার হেলানো টাওয়ার পরীক্ষা। পিসার হেলানো টাওয়ারে গিয়ে তিনি কি পরীক্ষা করেন? গিনি ও পালক পরীক্ষা করেন। গিনি, গিনি কি বলতো? কেউ বলতে পারো গিনি, গিনি কি? গিনি আবার কি স্যার? গিনি কোন একটা বুঝতে হবে, গিনি পিগ তো আর না। গিনি পিগ না, গিনি হচ্ছে গিনি সোনা, বলে না খানি খাঁটি সোনা, গিনি সোনা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, গিনি শোনা। স্বর্ণের কিছু টাইপ আছে না, ক্যাটাগরি জাত আছে না, গিনি সোনা হচ্ছে সবচেয়ে। তিনি স্বর্ণ, এক টুকরা স্বর্ণ ফেলে দিছে, আর এক টুকরা পাথর ফেলে দিছে। আমি প্রশ্ন করো, এত দামি জিনিসটা ফেললো কেন? যদি পয়লা ঠাস করে ভেঙে যেত, পাথর দিয়েই করতো। উনিই জানেন কেন স্বর্ণ দিয়ে করেছেন। আচ্ছা, এক নম্বর জিনিস শিখলাম যে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা সে কি, সূত্রটা কি বলেছেন, যে বিনা বাধায় শূন্য থেকে পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। ধরেন 5 সেকেন্ড পরে আমি একটা বস্তুকে ফেলে দিছি, এখন দুই বস্তু বাদ, একটা বস্তু নিয়ে বিবেচনা করি। এখন একটা পাথরকে আমি ছেড়ে দিছি, নির্দিষ্ট সময় ধরেন 5 সেকেন্ড পরে প্রাপ্ত বেগ, যখন ফেলে দিছিলাম, ফেলে দেওয়ার মুহূর্তে বেগ ছিল কত? 0। হাতে ধরে রাখছিলাম, 0 ছিল, বেগ ছিল না কোনো। হঠাৎ করে আমি টুপ করে ছেড়ে দিছি, ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পরে তার মধ্যে কিছু বেগ সঞ্চার হবে, কারণ সে পড়তেছে মাটিতে। এই যে বেগটা হবে, সেই বেগটা হবে সময়ের সমানুপাতিক। মানে যতই সময় বেশি যাবে, তার বেগও তত বাড়তে থাকবে। বলেন তো কত কত মিটার পার সেকেন্ড করে বাড়বে বেগ প্রতি সেকেন্ডে? স্যার এক করেই তো পারবো। না, এক করে কেন? ত্বরণ কত? বেগ বাড়বে মানে কি? ত্বরণ 9.8 মিটার করে বাড়বে।
স্যার এখানে কি এগুলা সব ভাই বাতাস মানে অফ না? হ্যাঁ, বাতাস নাই। ভি সমানুপাতিক টি, এটা হচ্ছে 2 নম্বর সূত্র। ভি হচ্ছে ভেলোসিটি মানে বেগ সমানুপাতিক টাইম। 1 সেকেন্ড কোন বস্তুকে ছেড়ে দিলে বলতো 5 সেকেন্ড পরে তার বেগ বেশি থাকবে নাকি 10 সেকেন্ড পরে তার বেগ বেশি থাকবে? 10 সেকেন্ড ভাই বোঝাই যাচ্ছে। 10 সেকেন্ড পর। আচ্ছা, 3 নাম্বার সূত্রটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা। হবে সময়ের বর্গের সমানুপাতিক, মানে যেই হারে বেগ বাড়ে তার চেয়ে অনেক বেশি হারে সে দূরত্ব অতিক্রম করে। সময় দ্বিগুণ হলে প্রাপ্ত বেগও দ্বিগুণ, কিন্তু সময় দ্বিগুণ হলে অতিক্রান্ত দূরত্ব 4 গুণ। কথাটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ ভাই। এই অতিক্রান্ত দূরত্বকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, এইচ ফর হাইট। 3 নম্বর সূত্রটা এভাবে লেখা হয়েছে, হাইট সমানুপাতিক টি এর স্কয়ার। এটা হচ্ছে 3 নম্বর সূত্র, গ্যালিলিওর 3 নম্বর সূত্র এটা। আচ্ছা, লাস্ট টপিক আজকের, সেটা হচ্ছে, এটা এসএসসি তে না, এটা এইচএসসি তে আপার লেভেলের থিওরি, তারপরও দিছি বইয়ে, তারপর আমরা শিখি, আসার সম্ভাবনা খুব কম। সেটা হচ্ছে কেপলার, বিজ্ঞানী কেপলার আছেন, জোহানেস কেপলার, কেপলারের গ্রহের গতির সম্পর্কিত। কেপলারের গ্রহের গতির সংক্রান্ত সূত্র বলেন তো, যদি প্রশ্ন আসে জ্ঞানমূলক, যে গ্রহ সমূহের গতি সংক্রান্ত সূত্র কে প্রদান করেন? কেপলার। আচ্ছা, তার আগে কমন সেন্স অ্যাপ্লাই করি, বলেন তো শীতকাল আর গ্রীষ্মকাল কেন হয়, ঋতু পরিবর্তন কেন হয়? নিশ্চয়ই বুঝতে হবে যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবসময় সমান থাকে না। যখন দূরত্ব কম থাকে মানে কাছে থাকে তখন গ্রীষ্মকাল, আর যখন পৃথিবী দূরে সরে যায় তখন শীতকাল, রাইট? হ্যাঁ ভাই। আচ্ছা, আরো কারণ আছে ঋতু পরিবর্তনের, আরেকটা এর চেয়ে বড় কারণ, দূরত্বের চেয়ে বড় কারণ হচ্ছে কি, ওই যে পৃথিবীর অ্যাঙ্গেল চেঞ্জ হওয়া, মানে গ্রীষ্মকালে লম্বভাবে কিরণ করে আর শীতকালে পৃথিবীটা ঘুরে যায়, যার ফলে কোনাকুনি ভাবে আলো পড়ে, ফলে বাতাসের মধ্য দিয়ে আলোক রশ্মিটাকে অনেক পথ অতিক্রম করতে হয়, ফলে বাতাসটা তাপটা অনেকটা খেয়ে যায়। আচ্ছা, একটা ছবি আঁকি, এই ধরনের সূর্য, এর চারদিকে ঘুরবে হচ্ছে পৃথিবী। পৃথিবীটা এরকম একদম সমান গোলাকার পথে ঘুরে না, কেমন ভাবে ঘুরে জানেন? সূর্যকে একটা উপবৃত্তাকার পথে ঘুরে, উপবৃত্ত এরকম, এরকম একদম মাঝখানে রাখে না, রাখে কি একটু সাইডে, এটাকে বলা হয় উপবৃত্তাকার পথ। এটা হচ্ছে কেপলারের গতি সংক্রান্ত সূত্র, উপবৃত্তাকার। উপবৃত্তাকার পথে পৃথিবীটা পৃথিবীটা সূর্যকে একটা উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। যার ফলে এই সময়ে কাছে গ্রীষ্মকাল আর এই সময়ে দূরে শীতকাল। ঠিক আছে, আর কি আছে মহাকর্ষ ওজন সংক্রান্ত? ওজন শূন্যতা, লিফট, ত্বরণ, সরল দোলক সংক্রান্ত কিছু থিওরি আছে বইয়ে, কিন্তু সরল দোলকটা এসএসসি তেও আছে সংক্ষিপ্ত ভাবে,
যে সরল দোলকের সূত্রগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজে লাগে না, এই জন্য সরল দোলকের সূত্রগুলো আসার সম্ভাবনা একটু কম। তারপরেও যেহেতু সময় আছে, এখনো 12টা বাজেনি, সেহেতু আমরা সরল দোলকের সূত্রটা একটু 2 মিনিট একটু ব্যাখ্যা করে দিই, বাই চান্স পরীক্ষা চলে আসতেই পারে। আমরা যেহেতু ব্যাচে পড়ছি, তার মানে আমরা এভারেজের চেয়ে একটু স্ট্রং থাকতে চাই। যারা অনেকেই যে টপিকগুলো অনেকে স্কিপ করে যাবে, আমরা সেগুলোতেও নাম্বার রাখতে চাই। সরল দোলক কি বলেন তো? সরল দোলক হচ্ছে বিনা বাধায় যদি কোনো একটা বস্তু, ভারী একটা বস্তু ঘুরতে থাকে, ডানে এবং বামে যদি দোলতে থাকে, তাকে বলা হয় সরল দোলক। যেমন দোলনা, দোলনাকে আপনি ঠেলা দিয়ে ছেড়ে দিলে দোলনাটা কি দুলতে থাকবে ডানে বামে, এটা একটা সরল দোলক। তারপর যেমন ঘড়ি আছে, আপনারা আগের আগের যুগের কিছু পুরানো জমিদারি ঘড়ি ছিল না, এরকম টং টং শব্দ হয়, রাত 12টার সময় 12টা টুক দেয়, 12টা শব্দ করে 12টা ঘন্টা বাজায়। এই যে ডানে বামে যে ঘুরে, এটাকে বলা হয় কি? সরল দোলক। ঠিক আছে? তো এই সরল দোলকের ইম্পর্টেন্সটা কি? সরল দোলকটা ব্যবহার করে কোনো জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান বের করা যায়। সরল দোলক কাজ কি? অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করা যায়। আচ্ছা, সরল দোলকের দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্রকে এক করে তারা একটা সূত্র আবিষ্কার করে। প্রথম সূত্রটা বলছে যে কোনো দুইটা সরল দোলক যদি আমি নেই, একটা হচ্ছে লম্বা সুতা আর একটা হচ্ছে ছোট সুতা, তাহলে এটাকে বলা হয় এল, এটাকে বলা হয় এল, আর টি কে বলা হয় সময়, টাইম। সরল দোলকের সময়কে আবার বিশেষ নামে ডাকা হয়, সেটা হচ্ছে কি? দোলন কাল। এখন বলেন তো, আপনার ঘর থেকে যদি আপনি দুইটা একই সাইজের দুইটা পাথরকে একটা লম্বা সুতা আর একটা বড় সুতা দিয়ে বেঁধে ঝুলায় দেন, কোনটা বেশি দূরে ঝুলবে, বেশি স্পিডে ঘুরবে বলেন তো? ছোটটা বেশি স্পিডে ঘুরবে, মানে দোলন কাল কম হবে। আর যেটা লম্বা দড়ি, সেটার দোলন কাল মানে সময় বেশি লাগবে। সময় বেশি লাগা মানে কি? কম স্পিডে ঘুরবে। অর্থাৎ সমীকরণটা এরকম: দোলন কাল সমানুপাতিক √এল। 1 নম্বর সূত্র সরল দোলকের, মানে দোলন কাল হচ্ছে তার দৈর্ঘ্যের, এটাকে বলা হয় দৈর্ঘ্য বা কার্যকরী দৈর্ঘ্য, দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। দোলনকাল হবে দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। কার্যকরী দৈর্ঘ্য লিখি আমরা। আচ্ছা, 1 নম্বর শিখলাম। 2 নম্বর একটা সূত্র বলছে কি, যে সরল দোলকের দোলনকাল হবে যেই জায়গায় ঝুলানো হয়েছে সেই জায়গায় তার অভিকর্ষ ত্বরণের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। আচ্ছা, এখন বলেন তো, পৃথিবীতে একটা সরল দোলককে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা সরল দোলককে ঝুলাই দিলে সে তাড়াতাড়ি ঝুলবে, নাকি চাঁদে নিয়ে গেলে সে তাড়াতাড়ি ঝুলবে, তাড়াতাড়ি স্পিডে ঘুরবে? স্যার ওখানে তো ভাই অভিকর্ষ ত্বরণের মান কম, তার মানে ওখানে দোলনকাল কি হবে? বেশি হবে। হ্যাঁ, যেখানে ব্যস্তানুপাতিক যেহেতু বলছে, একটা বাড়লে একটা কমবে, মানে যেখানে জি বেশি সেখানে টি কম। পৃথিবী পৃষ্ঠে জি এর মান বেশি চাঁদের চেয়ে, যার ফলে পৃথিবীতে দোলনকাল কম। দোলনকাল মানে কি? সময়। সময় যদি কম লাগে তার মানে স্পিড বেশি। পৃথিবীতে একটা সরল দোলক 1 সেকেন্ডে 3 বার ঘুরলে, চাঁদে গিয়া সেই দোলকটা 1 সেকেন্ডে 1 বার বা 2 বার ঘুরবে, 6 ভাগের 1 ভাগ ঘুরবে আর কি। না, √6 ভাগের 1 ভাগ ঘুরবে, মনে আছে? বর্গমূল
জি এর 6/1 ঠিকই, কিন্তু তার বর্গমূল। আচ্ছা, ভাই ইন্টার এটা করছিলাম ভাই, ওই এই সরল দোলকের সাহায্যে ওই যে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যায় একই কাহিনী। হ্যাঁ হ্যাঁ, ভারত নির্ণয় করা যায়, কারণ আমরা নির্দিষ্ট সূত্র আছে যে কত উচ্চতায় জি এর মান কত হারে কমবে, এবং সেখানে পাহাড়ে গেলে সরল দোলকের দোলনকাল বাড়বে, স্পিড কমবে, দোলনকাল বাড়বে। এই যে বাড়লো, এই ডিফারেন্সটা থেকে আমরা বলে দিতে পারবো যে এইখানে জি এর মান কম আছে। আর জি এর মান কম, কত উচ্চতায় জি এর মান কত কম হয়, সেটার জন্য কিন্তু আলাদা একটা সূত্র আছে। ওই দুইটা সূত্র প্রয়োগ করে আমি পাহাড়ে উঠে সরল দোলক দিয়ে আমি বের করতে পারবো যে পাহাড়ের উচ্চতা কত। এই যে দেখেন কিউকুরাডং, নতুন একটা বের করছে। কিউকুরাডং ছিল ছোটবেলা আমরা বইয়ে পড়েছি। কয়েকদিন আগে শুনলাম তাজিংডং, এরপরে আবার কয়েকদিন আগে শুনলাম তাজিংডং এর পর আরেকটা আবিষ্কার হয়েছে, কি যেন নাম, রিহাং না কি যেন, দুই 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 শব্দের, দুই অক্ষরের, ভুলে গেছি। তো এই যে আবিষ্কার করলো তারা, এত উচ্চতা, পাহাড়ের উচ্চতা কিভাবে করলো? এভারেস্টের উচ্চতা 29,000 ফুট, মানে প্রায় 8 কিলোমিটার, 8.5 কিলোমিটার বা 9 কিলোমিটার, কিভাবে বের করলো তারা, বলেন তো? এই যে ভাই দোলনকাল। হ্যাঁ, অনেকভাবে করা যায়। দোলনকাল দিয়ে করা যায়, বায়ুচাপ দিয়ে করা যায়, আরো অনেক। এখন তো আপার লেভেলের অনেক টেকনোলজি আবিষ্কার হয়েছে। তবে যখন টেকনোলজি পৃথিবীর প্রযুক্তি যখন ইলেকট্রনিক্সে যায় নাই এবং ন্যানো টেকনোলজিতে যখন যায় নাই, তখন এইসব সরল দোলক, এসব এসব পরীক্ষাগুলো খুবই কার্যকর ছিল। তো বিষয় হচ্ছে, ওই পৃথিবী পৃষ্ঠ থেকে এমনি পাহাড়ের উচ্চতা মাপতে পারবেন না, কেন বলেন তো? কারণ এই যে পাহাড়টা, তার যে বেসটা মানে ভূমিটা, সেই ভূমিটাও তো একদম ভূমিতে নাই, সেই ভূমিটা আছে কোথায়? আরেক পাহাড়ের উপরে আছে। যার ফলে এক্সাক্ট পৃথিবী থেকে বা এক্সাক্ট সমুদ্র পৃষ্ঠ থেকে ওই পাহাড়টার উচ্চতা কত, সেটা তো আপনি বের করতে পারবেন না। এই জন্যই হচ্ছে আমার দরকার এমন কোনো পদ্ধতি যা স্কেল দিয়ে মাপা ছাড়া বের করা যায়, আর সেটাই হচ্ছে কি, সরল দোলক। আচ্ছা, এই যে সূত্র দুইটা, এই সূত্র দুইটাকে এক করে বিজ্ঞানীরা সরল দোলকের ফাইনাল সূত্র প্রয়োগ করেছে এরকম, যে টি সমানুপাতিক √L/G। আবার ওই যে একই কথা, যে আমার সমীকরণ কোন কিছুর মান বের করতে গেলে আমার সমানুপাতিক থাকলে চলবে না, সমান সমান লাগবে। তাহলে সমান সমান দিলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটার নাম হচ্ছে 2π। T = 2π√L/G, এটা হচ্ছে সরল দোলকের সূত্র। বলবেন যে আমরা এইচএসসি পড়ি নাই, কিন্তু অ্যাটলিস্ট সূত্রটা আপনি জেনে রাখতে পারেন। এটা হচ্ছে সরল দোলকের স্ট্যান্ডার্ড সূত্র, ফাইনাল সূত্র আর কি। এটা বেশি করে মনে রাখবেন, T = 2π√L/G। আর যদি সিঙ্গেল সিঙ্গেল বলে, তাহলে এটা যেমন সঠিক, এটা যেমন সঠিক, এটাও সঠিক, এগুলোও সঠিক, সবগুলোই সঠিক। ঠিক আছে? যেমন 13তম বিসিএস দেখেন একটা ইয়ে আসছে, একবারে আমরা অ্যাভয়েড করতেও পারবো না। 13তম বিসিএস আসছে, কোন স্থানে মধ্যাকর্ষণ ত্বরণ মানে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9 গুণ বাড়লে সেখানে সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? কি হবে বলেন তো? ভাই স্কোয়ার হবে আর কি। না, √ওভার হবে। আগের এল ঠিক থাকবে, এখানে হবে ও 9, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই √/, তো 9 গুণ মানে 9g, মানে 2π√L, এটা তো কনস্ট্যান্ট, নিচে থাকবে কি 3g, মানে 3 গুণ। এখন বলেন বাড়বে না কমবে? কমবে। কমবে। এইটুকু ছিল আগের মান কনস্ট্যান্ট, আর এখন 3 দিয়ে ভাগ দিছি, আগের মানটাকে 3 দিয়ে ভাগ দিছি, মানে কমবে। তার মানে জি এর মান বাড়লে টি এর মান কমবে। এটা তো আমরা লজিকেই বলেছিলাম একটু আগেই, যে পৃথিবীতে আকর্ষণ চাঁদের চেয়ে বেশি, এই জন্য এই সরল দোলকটাকে পৃথিবী বেশি বেগে আকর্ষণ করবে। আর বেশি বেগে আকর্ষণ করবে মানেই কি, স্পিডে ঘুরবে, স্পিডে দোলকটা ঘুরবে। আর স্পিডে দোলকটা ঘোরা মানেই কি, সময় কমে যাবে, সময় কম লাগবে, এই জন্য দোলনকাল কমবে। জি বাড়লে দোলনকাল কমবে। অর্থাৎ জি যদি 9 গুণ হলে টি
3/1 হবে। এরকম আরেকটা উদাহরণ দিয়ে দেখি আপনারা বলতে পারেন কিনা। কোন একটা সরল দোলকের দৈর্ঘ্য মানে কার্যকরী দৈর্ঘ্য 16 গুণ হলে জি কি হবে? 4 গুণ বাড়বে, 4 গুণ বাড়বে। হ্যাঁ, হলে টি 4 গুণ বাড়বে। গুড। কেন? 16 বর্গমূল হচ্ছে 4। এটা কিন্তু 13তম বিসিএস এ আসছে, এটা এই প্রথমটা 13তম বিসিএস। যদিও এটা একটু কঠিন ছিল, সবাই পারার কথা না। ইভেন যারা রিভাইজ না করবে, বলবে যেগুলো তো আসে না, তারা সায়েন্সের পোলাপানও পারবেন, এরকম অনেক পোলাপান থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, যে সরল দোলকের দোলনকাল কিসের উপর নির্ভর করে। এই সমীকরণে যা যা আছে তার তার উপর নির্ভর করে, যা যা নাই তার উপর নির্ভর করে না। যেমন দেখেন না, দোলকের দোলনকাল নির্ভর করে, এটা বিশেষ পরীক্ষা আসছে, এই জন্য বলতেছি। এটা বিআরটি এর সহকারী পরিচালক পদে আসছে। দোলকের টি মানে দোলনকাল নির্ভর করে কিসের উপর? 1 নাম্বার এল মানে দৈর্ঘ্যের উপর, 2 নাম্বার জি মানে যে জায়গায় মাপা হচ্ছে সেই জায়গায় অভিকর্ষ ত্বরণের উপর। এই দুটো জিনিস উপর নির্ভর করে। আর নির্ভর করে না কিসের উপর? খুব ইম্পর্টেন্ট, কিসের উপর নির্ভর করে না? 1 নাম্বার দোলকের উপাদানের উপর নির্ভর করে না। যে উপাদানেরই হোক দোলনকালে কি হবে? দুই নম্বর হচ্ছে দোলকের ভরের উপর। 3 নম্বর হচ্ছে ওই দিনের পরিবেশের আর্দ্রতা বা তাপমাত্রার উপর নির্ভর করে না, কোনো কিছুর উপর নির্ভর করে না, মনে রাখবেন। তবে হ্যাঁ, বায়ু প্রবাহের উপর নির্ভর করতে পারে। আপনি দোলক দিয়ে মাপতেছেন, ঝড় এসে আপনার দোলক সহ উল্টায় নিয়ে গেল আপনাদের, আপনি কি মাপতে পারবেন? অথবা 1 সেকেন্ডে আপনার 5 বার মাপার ঘোরার কথা ছিল, বাতাস এসে বললো কি এরা খুব বেশি স্পিডে দোলাইলো, 7 বার দোলাইলো, তাহলে কি হইলো? মাপাটা হইলো? নিখুঁত হইলো না। তো বায়ুমণ্ডলটা উল্লেখ করা এই জন্য উল্লেখ করলাম না, কারণ যারা মাপবে তারা বায়ু প্রবাহ ছাড়া স্থানেই মাপবে, কিন্তু বায়ু প্রবাহ ছাড়া স্থানে ওই আর্দ্রতা তাপমাত্রা এগুলো কিন্তু থাকবে, এগুলো কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারবেন না। এই যে দোলকের ভর, এটা কিন্তু থাকবে, অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু এর উপর নির্ভর করে না। আর সরল দোলকটা যেটা দিয়ে বানাইবেন সেই উপাদান তো থাকবেই। সুতা দিয়ে বানাবেন, ববটা বানাবেন ইয়ে দিয়া, কি বলে, ভারী কোনো বস্তু দিয়া, লোহা বা সীসা বা সোনা এরকম কিছু দিয়া। এই যে দোলকের এটাকে বব বলা হয়, আপনারা বব কি জানেন? এই যে গোল জিনিসটা আছে না, এটাকে বলা হয় বব। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। সরল দোলকের আমরা আমরা অনেক আপার লেভেলে চলে গেলাম, মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারের অনেক আপার লেভেল পর্যন্ত চলে গেলাম আমরা। নেক্সট ভালো হয়েছে ভাই, আমাদের রিটেনের জন্য অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ, এইটা আজকের লেকচারটা তোমাদের রিটেনেও কাজে লাগবে। ঠিক আছে, ভালো থাকবেন। ভাই, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।